বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন প্রয়োজনে পার্লামেন্ট আর্টিকেল 368 অনুযায়ী ভারতের সংবিধানকে অ্যামেন্ড করেছে। প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1951, রাইট টু প্রপার্টিকে কাটিল করা হয়েছিল। এবার এই অ্যামেন্ডমেন্ট বুঝতে গেলে, অ্যামেন্ডমেন্টে পার্লামেন্টের ক্ষমতা কতখানি সেটা বুঝতে গেলে আমি কিছু কেস হিস্ট্রি তোমাদেরকে বলছি, সেই কেস হিস্ট্রি দিয়ে বোঝাচ্ছি। এবার এই অ্যামেন্ডমেন্ট যখন প্রথম করা হলো 1951-এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, যেখানে 9th শিডিউলকে ঢোকানো হয়েছিল এবং রাইট টু প্রপার্টিকে কাটিল করা হয়েছিল, সেই সময়ে প্রথমে এই কেসে বলা হয় যে সুপ্রিম কোর্ট ক্যান নট চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল রাইট। সুপ্রিম কোর্ট ফান্ডামেন্টাল রাইট চেঞ্জ করতে পারবে না। এবার পার্লামেন্ট, আমাদের ভারতবর্ষের ডেমোক্রেটিক কান্ট্রিতে পার্লামেন্টই শেষ কথা। সেখানে পার্লামেন্টের এগেনস্টে যখন এই কথাটি সুপ্রিম কোর্ট রায় দিল, সেই সময় পার্লামেন্ট একটা নতুন অ্যামেন্ডমেন্ট করলো, যেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই রায়ের এগেনস্টে তারা নতুন আইন চালু করলো। সেখানে কি হলো, সেখানে অ্যামেন্ডমেন্ট 24, অ্যামেন্ডমেন্ট 25, অ্যামেন্ডমেন্ট 29 করলো। সেই তিনটে অ্যামেন্ডমেন্ট করার পরে এই যে গোলকনাথ ভার্সেস পাঞ্জাব যে স্টেট আছে, সেই স্টেটের মামলায় যে বলা হলো যে সুপ্রিম কোর্ট ক্যানট চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল রাইট, তার পরিপ্রেক্ষিতে 24তম অ্যামেন্ডমেন্টে বলা হলো পার্লামেন্ট ক্যান চেঞ্জ এনি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। নিজেরাই বিল এনে সেটার উপরে একটা নতুন আইন চাপালো। আর অ্যামেন্ডমেন্ট 25-এ কি বলা হলো, অ্যামেন্ডমেন্ট 25-এ বলা হলো রাইট টু প্রপার্টি যদি কোনো সময় কাটিল করা হয়, সেই সময়ে তার যে কম্পেনসেশন, সেই কম্পেনসেশনটা ঠিক করবে পার্লামেন্টই। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্ট করা হলো 29, এই 29তম অ্যামেন্ডমেন্টে বলা হলো যে 9th শিডিউলে যে ল্যান্ড রিফর্ম ঢোকানো হয়েছিল, সেই ল্যান্ড রিফর্ম নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন করা যাবে না। মানে হচ্ছে সেইটা একটা আলাদা আইডেন্টিটি দেওয়া হলো, প্রোটেকশন দেওয়া হলো, যে সেই ল্যান্ড রিফর্মস এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো ক্যানট বি কোশ্চেনেবল টু এনি কোর্ট অফ আওয়ার ইন্ডিয়া। এরপরে আর একটা কেস হয় কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল। এই সময় পরে ভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন ল্যান্ড রিফর্মস আনা হয় এবং সেখানে কেরলও ল্যান্ড রিফর্ম শুরু করেছে। সেই সময়ে আয়ের সঙ্গে সঙ্গতি রেখে সম্পত্তি রাখার কথা যখন বলা হলো, সেই সময় একটা মঠ ছিল, যেই মঠের জমি কেরল গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নেয়। এর ফলে মঠের নিজস্ব কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে এবং সেই সময় কেশবানন্দ ভারতী একটা কেস করে, যেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কেস এবং কেসের রায়, যেখানে মোট 13 জন জাজেস ছিল। 7:6 এর জাজমেন্ট হয়, যেই জাজমেন্টে এই 24 যে আর্টিকেলটা আছে, অ্যামেন্ডমেন্টটা আছে, সেটাকে বহাল রাখা হয়। এবার এই যে অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্ট যে আমি এতক্ষণ ধরে বললাম, এখানে একটা জিনিস পরিষ্কার যে পার্লামেন্ট তার ফান্ডামেন্টাল রাইট থেকে শুরু করে এনিথিং, যে কোনো কিছু সে চেঞ্জ করতে পারে থ্রু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবার পার্লামেন্টের এই ক্ষমতা কতখানি, এই ক্ষমতাটা কতখানি এক্সটেন্ড আছে, সেটা যদি তোমাকে বলতে বলা হয়, সেখানে এই কেশবানন্দ ভারতী ভার্সেস কেরল যে এই স্টেটের যে রায়টা, সেটা তোমাকে বুঝতে হবে। এই রায়ে প্রথম রায় দিল পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল রাইট, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সেকেন্ড লাইন আবার বলা হলো যে বেসিক স্ট্রাকচার ক্যান নট বি সেম, ক্যান নট বি হ্যাম্পার্ড, মানে বেসিক স্ট্রাকচারটা কোনো সময় পরিবর্তন করা যাবে না। যেমন জুডিশিয়াল রিভিউ পরিবর্তন করা যাবে না, যেমন ফেডারেল সিস্টেম পরিবর্তন করা যাবে না। মানে তুমি সংবিধানের যে কোনো পার্টি অ্যামেন্ড করতে পারো, কিন্তু বেসিক স্ট্রাকচারটা সেম থাকবে। তার মানে এই এক্সটেন্ড ক্ষমতা যেটা দেওয়া ছিল পার্লামেন্টের হাতে, সেটাকে বন্ধ করা হলো। এই কেসে 7:6 জাজমেন্ট হয়েছিল, মানে 13 জন জাজ এখানে ছিল, যেখানে 7 জন পক্ষে দিয়েছিল এবং 6 জন বিপক্ষে দিয়েছিল। এবারে অ্যামেন্ড করতে গেলে পার্লামেন্টের একটা সম্মতি লাগে, মেজরিটি লাগে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমে, 2 নম্বরটা হচ্ছে স্পেশাল মেজরিটির মাধ্যমে, 3 নম্বর হচ্ছে স্পেশাল মেজরিটি প্লাস স্টেটের মেজরিটি লাগবে। ফেডারেল সিস্টেমের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, আজকে ধরো তুমি মনে করলে কনস্টিটিউশন এর মধ্যে যে সুপ্রিম কোর্ট আছে, আজকে মনে করলো সুপ্রিম কোর্ট উঠিয়ে দেবে, তার জন্য এই স্পেশাল মেজরিটি প্লাস স্টেট মেজরিটি লাগবে। স্টেট মেজরিটি মানে কি, টোটাল যতগুলো স্টেট আছে তার মিনিমাম 50%-এর একটা মেজরিটি লাগবে এই অ্যামেন্ড করার জন্য। আর স্পেশাল মেজরিটির ক্ষেত্রে 50% প্লাস উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 মেজরিটি লাগবে কোনো পার্লামেন্টের কোনো পার্ট অ্যামেন্ড করার জন্য। আর সিম্পল মেজরিটিতে 50%-এর মেজরিটি লাগবে
কোনো পার্ট অ্যামেন্ড করার জন্য। এবার এই স্পেশাল মেজরিটির মধ্যে কি কি পার্ট আছে অ্যামেন্ড করতে পারবে তুমি? স্পেশাল মেজরিটি দিয়ে ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এই দুটোকে কনস্টিটিউশনের যে পার্ট দুটো আছে এই পার্ট দুটোকে অ্যামেন্ড করা যেতে পারে।